তার মানে 8-এর গ বলতে এখানে আমি তো 1 2 3 এ দেওয়া 3 4, আর বইতে আছে ক খ গ ঘ, আর এখানে 1 2 3 1 2 3 তো প্রথমে 8-এর 1 নম্বর অঙ্কটা এই যে লেফট হ্যান্ড সাইডে লিখলাম। এই যে পায়ের মান 180 বসাই দিলাম, তাহলে 17 গুণ 180, সব জায়গায় 180 বসাই দিলাম। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কি বুঝতে পেরেছো? জি স্যার। তারপরে এখন জাস্ট ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেশন করলাম। 17 গুণ 180 ভাগ 10, এত গুণ 180 ভাগ 10 এবার করলে পরে দেখো এই কোণগুলো হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আসেন, এটা কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ? এটা এটা স্থূলকোণ। স্থূল না, আসলে প্রবৃদ্ধ কোণ আর কি, অর্থাৎ সমকোণ থেকে বড়, এক কথায় শেষ। তাহলে তুমি কি করবা, এই কোণগুলোকে যখন দেখবে 90-এর চেয়ে বেশি আছে তখন ওই কোণগুলোকে ওই যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ভাঙতে হবে। এখন এই cos 306 ডিগ্রিকে আমরা কি করতে পারি, 306 কে কত ডিগ্রি কোণ লেখা যায়? এত গুণন এত যোগ এত বা বিয়োগ এত, কিভাবে লেখা যায় বলো তো? 306 কে কিভাবে লেখা যায়? এটার জন্য করবে কি, আগে 90 দ্বারা ভাগ দিবা। 306 কে 90 দ্বারা ভাগ দাও, দেখো কত হবে। 3 গুণন 90 যোগ 36। আচ্ছা, 3 গুণন 90 মানে 270 হয়। 3 গুণন 90 দিলে 270 হয়, 270 সাথে 36 যোগ দিতে হয়, ঠিক কিনা? স্যার আর যদি 4 দিতাম, যদি 4 দিয়ে করতাম, দেখো তো কত হয়। 4 গুণন 90 তাহলে 36, 360 ডিগ্রি হতো। তখন কি আর যোগ দিতাম না বিয়োগ দিতাম 306 বানানোর জন্য? বিয়োগ 54। এখন বিয়োগ কত? 54। এখন তাহলে তুমি কোনটা লিখবা? তুমি 54 বিয়োগ দিয়ে লিখতে পারো, আবার ওখানে যে 36 যোগ দিয়ে লিখলা সেটাও লিখতে পারো। এখন তুমি কোনটা লিখবো তোমার খুশি। তবে এখানে এবার আসো, তাহলে দেখেন আমরা কোনটা লিখছি, 3 দিয়ে লিখছি 36 যোগ দেয়া। এখন কথা হচ্ছে যে তাহলে এইটা করে দেবো। তুমি এইটা কিভাবে লেখা যায় দেখো তো, এটা কিভাবে লেখা যায়? বলো কত লেখা যায় এটা? 2 গুণন 90 যোগ 54। এই যে এখানে তুমি 2 গুণন 90 যোগ 54 দিলা, কিন্তু এখানে তুমি লিখছো 36, যোগ করে 36 লিখছো। এই যে এখানে যোগ করে 36 হয়েছে, আর এখানে যদি এটা হয় 2 দিয়ে 54 হয়ে যায়, সেজন্য ওটা দেবো না। এমন ভাবে দেবো যেন এখানে যোগ বা বিয়োগ আকারে সমান জিনিস আসে। যেমন আমি এখানে যদি করতাম 4 সমকোণ দিয়ে 54 বিয়োগ দেওয়া যেত, তাহলে এখানে 2 সমকোণ দিয়ে আমরা 54 যোগ দিয়ে দিতাম। কিন্তু এখানে যেহেতু 36 যোগ আকারে লিখছি, তাহলে এখানে এমন ভাবে কাজ করতে হয় যেখানে এখানেও 36 আসে। মানে এক কথায় এইগুলোর প্লাসে বা মাইনাসের পরে একই যেন কোণের মান আসে, এই জন্য উদ্দেশ্য আমাদের এই কাজ করা। তাহলে তুমি কি করতে পারো, যে কোনো কোণেই নিতে পারো। তুমি এটাকে ইচ্ছে করলে 4 গুণন 90 দিতে পারো। 4 গুণন 90 দিলে 360 হতো, তাহলে 54 বাদ দিতে হতো। তখন এখানে আমরা 2 সমকোণ নিয়ে যোগ 54 দিতাম। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার তুমি আসো, এখানে 162, এখানে আছে cos 18, এটা তো নিজে একাই সূক্ষ্মকোণ তাই না, ছোট কোণ, এটাকে তো আর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুসারে লিখবো না। এখানে আছে 162, 162 কে লেখা যায় 90 যোগ 72, ঠিক কিনা? হ্যালো, আবার লেখা যায় 2 সমকোণ থেকে 18 বাদ, এটাও লেখা যায়। দেখো 180 থেকে 18 বাদ দিলে 162 হয়। তাহলে আমি কোনটা লিখবো, 90 যোগ 72 না 180 মাইনাস 18? 180 মাইনাস 18। কেন লিখবো, কারণ এই যে এখানে 18 আছে, মিল হওয়ার জন্য, মিল করার জন্য। কি ভাঙাটা ক্লিয়ার এখন? এই যে এই ভাঙাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কে ক্লিয়ার হওনি বলো? সবাই ক্লিয়ার। এইবার এটা কোন চতুর্ভাগে পড়ে, এই কোনটা দেখো তো। চতুর্থ। চতুর্থ চতুর্ভাগে cos আছে না, এই কোনটা হচ্ছে cos এর সাথে রিলেটেড। তাহলে চতুর্থ চতুর্ভাগে কোনটা পড়ে? চতুর্থ চতুর্ভাগে cos এর মান কি? ধনাত্মক। এই জন্য এই যে ধনাত্মক চিহ্ন দিলাম। এখন এটা জোড় সমকোণ না বিজোড় সমকোণ? বিজোড় সমকোণ। তাহলে চেঞ্জ হয়ে কি হবে? সাইন। সাইন। এই জন্য এই যে সাইন লিখলাম আর এই 36 লিখলাম। তাহলে এই পদ থেকে ক্লিয়ার তো? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা সবাই ক্লিয়ার। আচ্ছা
তার মানে আমি এই পদ এইটুক থেকে আমি এই sin 36 ডিগ্রি লিখলাম, এটা কোনটুক, সবাই ক্লিয়ার? এখন তুমি দেখো তো এটা কোন তোদের ভাগে পড়েছে? দ্বিতীয়। কি? দ্বিতীয়। নাম্বার এটা কিন্তু ওটা কিন্তু মাইনাস, তাই না? তাহলে কোন তোদের ভাগে পড়েছে? নাম্বারটাতে দ্বিতীয়। তাহলে দ্বিতীয় তোদের ভাগে cos এর মান কি? মাইনাস। এই যে দেখো এখানে এই প্লাস হচ্ছে এই প্লাস, আর এইটার জন্য চিহ্ন মাইনাস, সেই মাইনাস নিয়েছি। এবার জোড় সমকোণ না বিজোড় সমকোণ এটা? বিজোড়। এটা হচ্ছে এইটা, সরি, এই প্লাস এই cos এর জন্য মাইনাস হচ্ছে, এই যে মাইনাস দিচ্ছে। আর এখানে বিজোড় সমকোণ চেঞ্জ হয়ে cos চেঞ্জ হয়ে সাইন হবে, সেই সাইন। আর এই যে প্লাস বা মাইনাস আকারে 36 ডিগ্রি আছে সেটা দিলাম। স্যার এখানে তো আমরা স্যার পরিবর্তন করে cos পরিবর্তন স্যার সাইন লিখছি, তাহলে স্যার দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন পজিটিভ। কোন তোদের ভাগে? এটা স্যার দ্বিতীয়। এটা কোন তোদের ভাগে পড়ছে? এটা আমি তো এইটা দিয়ে কাজ করতেছি। এটা কোন তোদের ভাগে পড়ছে? এটা স্যার 3 দ্বিতীয়। নম্বর। তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে প্রথমে দেখতে হবে এইটুকের মান, মানে আসলে আমি এইটুকের মান বের করতে চাচ্ছি, যে এইটুকের মান বের করার জন্য প্রথমে চিন্তা করতে হবে এটা কোন চতুর্ভাগে পড়ে, সেই চতুর্ভাগে এই অনুপাতের মান পজিটিভ না নেগেটিভ এটা চিন্তা করব। তারপরে এটা চেঞ্জ হবে কিনা এটা চিন্তা করবো। এই দুইটা ধাপে চিন্তা করলে এটার মান চলে আসবে। এটা পড়তেছে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে এই cos অনুপাতের মান পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই যে সেই নেগেটিভ চিহ্নটা দিলাম। এখন কথা হচ্ছে প্লাস এর পরে নেগেটিভ চিহ্ন দেবো, একটা ব্র্যাকেট দিতে হবে না? জি স্যার। এবার আসো এটা কোন এটা জোড় সমকোণ না বিজোড় সমকোণ? বিজোড় সমকোণ। তাহলে cos কি cos থাকবে না চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে? সাইন। এই যে সেই সাইন, এই যে Sin। সাইন, এই 36, এই যে 36, বুঝছো? জি জি স্যার। স্যার। এবার আসো এইটাই, এইটুকের পরিবর্তে কি লেখা যায়? এটা কোন চতুর্ভাগে পড়ে? প্রথম। তাহলে প্রথম চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগ। স্যার দ্বিতীয়। কিরে ফাহিমা? দ্বিতীয়। স্যার মাইনাস তো আছে। কত থেকে মাইনাস আছে? ও স্যার বুঝছি স্যার। কয় সমকোণ থেকে মাইনাস? 2 সমকোণ। দুই সমকোণের জন্য দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস হলে তো ওই চতুর্ভাগে থাকে, কালকে শিখাইলাম না? জি স্যার প্রথম আবার কয় প্রথম চতুর্ভাগে। এই ফাহিমা এটা কোন চতুর্ভাগে হবে? এই কোনটা কোন চতুর্ভাগে হবে? ফাহিমা জি স্যার। এটা কোন চতুর্ভাগে হবে? স্যার দ্বিতীয়। তুই চতুর্ভাগ বোঝো না? জি স্যার। তাহলে এত দেরি হয় কেন? এটা কোন চতুর্ভাগে পড়বে? স্যার দ্বিতীয়। এতক্ষণ পরে কথা বলতেছো না তুমি? হ্যাঁ, আচ্ছা, এই দ্বিতীয় চতুর্ভাগে কজের মান কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এই যে নেগেটিভ, সেই নেগেটিভ মানটা নিতে হবে। এখানে প্লাস আছে সেজন্য প্লাস চিহ্ন দিয়ে পরে নেগেটিভ ব্র্যাকেটের ভিতরে এই দেখো, এই যে এটা এই প্লাস হচ্ছে, এই প্লাসটা এসে এখানে হলো। তারপর এখানে নেগেটিভ চিহ্ন হবে, নেগেটিভ চিহ্ন প্লাসের পরে কি নেগেটিভ দেওয়া যায়? দেওয়া যায় না, সেজন্য একটা ব্র্যাকেট দিয়ে হলো। কারণ পরপর দুটো প্রক্রিয়া চিহ্ন হয় না। আর এটা জোড় সমকোণ না বিজোড় সমকোণ? জোড় সমকোণ, সেজন্য চেঞ্জ হবে না, কস কজই থাকবে। আর এই যেখানে মাইনাস আকারে 18 আছে সেই 18 ডিগ্রি। আর এই প্লাস এই কজ 18 তো কজ 18। এখন দেখো ব্র্যাকেট তুলে তুলে দেই, sin 36 প্লাস মাইনাসে মাইনাস sin 36 প্লাস মাইনাসে মাইনাস cos 18 প্লাস cos 18। এখন মাইনাস মাইনাসে প্লাসে কাটে যায়, কাটে যায় 0 হচ্ছে। ঠিক অঙ্কটা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার।
নাকি সমস্যা আছে কোনো? জি স্যার। স্যার বলেন স্যার বলেন, শুনতেছে। স্যার এখানে কি কোনগুলো স্যার পাশাপাশি অনুযায়ী সাজাবো? হ্যাঁ, 36 আর 36 মানে পাশাপাশি দুইটা, তারপরে আর এখন তারপরে মনে না কোনো কথা না, কথা হচ্ছে যে এখানে এইটা 36 এনে একটা 36 এরকম থাকলেই হলো। তুমি দেখবা যে একই টাইপে, এখন যদি এটা 54 করে দিতাম তাহলে এটাও 54 দিয়ে মিলছিল, সেজন্য 54 করতাম। এটা যেহেতু 36 দিয়ে করছি, এখানে 36, সেজন্য এটা 36 দিয়ে করছি। বুঝতে পেরেছো? আর এখানে 18 ছিল দেখে সেজন্য 162 কে 18 মতো করে লিখছি। আরেকটা করি আমরা, এখন এদের সব কাটাকাটি হয়ে যায়, জিরো হয়ে যাচ্ছে। আরেকটা করি, এই যে এটা করি। বলো তো এটা কি পাই ভাঙবো কি ভাঙবো না বলো তো? ভাঙ এই যে পাই ভাঙবো। ভাঙে কাজ টাজ করে এই যে এটা হয়েছে 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 105, 165। বোঝা যাচ্ছে এটা 15 ডিগ্রি না, আর এটা 75 ডিগ্রি। 75 ডিগ্রি কিভাবে লেখা যায়? 100 থেকে, সরি 90 থেকে 15 বিয়োগ দিলে কিন্তু 75 হয়ে যাচ্ছে। এই যে দেখো, তাহলে এখানে 15 হচ্ছে, এখানে 15 আছে, এই যে 15 15 হয়ে গেল। আবার এটা 105 আছে, বুঝো কথা, 105 আছে এখানে, তাহলে 90 সাথে 15 যোগ করলে কিন্তু 105 হয়, এই যে 15 যোগ করলাম। আবার এটা 165 আছে, 180 থেকে যদি 15 ভাগ করে তাহলে কিন্তু 165 হয়ে যাবে। কি লেখাটা কি বুঝছো সবাই? জি স্যার। এই যে সব 15 হয়ে গেল এখন। জি স্যার। এটা তো ট্যান, এটা কট, খেয়াল করে এটা কট, ট্যান 90 ডিগ্রি মাইনাস এত, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, প্রথম থেকে অল পজিটিভ, সেজন্য পজিটিভ চিহ্ন দিলাম। আর এখানে 90 ডিগ্রি মানে 100 কোণ, ট্যান চেঞ্জ হয়ে কট হবে, এই যে কট 15 ডিগ্রি। তারপর এখানে দ্বিতীয় চতুর্ভাগে ট্যান হচ্ছে নেগেটিভ, সেজন্য এই যে নেগেটিভ, নেগেটিভ চিহ্ন কেমনে দেবো, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এখানে বিজোড় সমকোণ চেঞ্জ হয়ে কট হলো 15 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ। আবার এখানে দুই সমকোণ থেকে কিছু কম, এটা দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে ট্যানের মান পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, সেই নেগেটিভ চিহ্নটা এখানে দিলাম। ট্যান জোড় সমকোণ, সেজন্য চেঞ্জ হলো না, ট্যান ট্যানই থাকলো, আর এই 15 ডিগ্রি। আশা করি এটুকু বুঝছো। এখন তুমি তাকায় দেখো, জি এই মাইনাস মাইনাসে কি প্লাস না? এখন দেখো এটা ট্যানের আছে, এটা কটের আছে, এটা ট্যানের কটের আছে, এটা ট্যানের আছে। আমরা সবগুলো ট্যান বানাই, তাহলে এটা ট্যান 15 ডিগ্রি তো আছেই। এই কট 45 ডিগ্রিকে আমরা 1/cot ট্যান 15 লিখতে পারি, সরি এটা 15, ট্যান কট 15 কে আমরা 1/tan 15 লিখতে পারি না? পারি। জি তাহলে স্যার। এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এই কট 15 কে আমরা 1/tan 15 লিখলাম, এই tan 15 তো tan 15 আছে। এখন দেখো এই tan 15 কাটা, এই tan 15 এই tan 15 কাটা, কাটাকাটি করে 1 হলো। অঙ্কটা কি বুঝছে? জি স্যার। এবার 8-এর 3, এটা কি পাই রাখবো নাকি পাই ভাঙবো? স্যার পায়ে রাখতে হবে। এটা পায়ে রাখে অঙ্কটা একটু জটিল তুলনামূলক। 8-এর গ নম্বর অঙ্কটা, অর্থাৎ 8-এর গ নম্বর, আমার শীটে আছে 8-এর 3 নম্বরে। অঙ্কটার দিকে তাকান, প্রথমে আছে sin² π/7 প্লাস sin² 5π/14, তারপরে প্লাস sin² 8π/7 প্লাস আবার sin² 9π/14। এটি তো রাশি নাকি? জি স্যার। এটা কি পাই ভাঙা যাবে না পাই রাখতে হবে? পায়ে রাখতে হবে। এবার পাই রাখবো, পাই রাখেও আসলে এখানে কি করেছে? রাখতে হবে। এবার এখানে বলেন তো সবচেয়ে ছোট কোণ কোনটা? 1টা 2টা 3টা 4টার মধ্যে সবচেয়ে ছোট কোণ মান কত? স্যার π/7। π/7। তাহলে আমরা কি করব, সবগুলোতে যোগ আকারে বা বিয়োগ আকারে π/7 লিখবো, π/7 আকারে লিখবো। তাহলে প্রথমে আসি
প্রথমটা তো আছে, প্রথমটা কোনো চেঞ্জ হবে না, ভাগাভাগি হবে না। প্রথমটা সাইন স্কোয়ার পাই বাই 7 লিখলাম প্লাস, এই যে ভাঙবো, তাহলে প্রথমে কি করবো, সাইন স্কোয়ার না দিয়ে সাইন লিখবো, ব্র্যাকেট দেবো, এরকম করে ব্র্যাকেট আগেই দিয়ে দিলাম। এখন এই যে এখানে সাইন স্কোয়ার 5/4, এই 5/14, এটাকে ভাঙবো। কেমনে করে ভাঙবো দেখেন, নিচে কত হওয়া লাগবে, 14 হওয়া লাগবে। আর আমরা এখানে তো পাই/7 বানাবো বলেছি, পাই/7 বানাবো এখানে, যোগ আকারে বিয়োগ আকারে। তাহলে এখানে পাই/7 বানালাম, তাহলে এখানে কিন্তু সমকোণ হবে, ঠিক কিনা? এখানে কি হবে, সমকোণ, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, তারপর এখানে প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন, যে কোনোটাই হতে পারে, ঠিক কিনা? কি কথা কি বোঝা যাচ্ছে না? হ্যালো, আসলে আমরা কি করি, সাইন 120 ডিগ্রি হলে মানে আমরা কি করি, সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এভাবে লিখি না? অনুরূপ ভাবে এখানে জি সাইন, সাইন এখানে কত আছে, ধরো পাই/7 বা পাই/14 আছে, আমরা এটাকে লিখবো এরকম, সাইন পাই/2 প্লাস পাই/ অথবা মাইনাস পাই/7, এই টাইপের কিছু একটা লিখবো, কারণ যেহেতু এখানে পাই/7 হচ্ছে সূক্ষ্মকোণ, সেই সূক্ষ্মকোণটা সব জায়গায় প্লাস আকারে বা মাইনাস আকারে, এই জায়গায় পাই/7 দেবো, তাহলে এখানে কত হবে, সমকোণ হবে। সেটা হতে পারে 1 সমকোণ, হতে পারে 2 সমকোণ, হতে পারে 3 সমকোণ, এইভাবে প্লাস মাইনাস হবে, অর্থাৎ আগের মতোই সমকোণ যোগ বা বিয়োগ মাইনাস, এই যে এখানে সমকোণ সাথে প্লাস মাইনাস কিছু একটা হয়, এখানেও সমকোণের সাথে প্লাস মাইনাস কিছু একটা হয়, পার্থক্য শুধু এখানে ছিল ডিগ্রিতে আর এখানে হচ্ছে পাইয়ে। ক্লিয়ার? জি স্যার। সেই জন্য এটা করার টেকনিকটা হলো, আগে কি করতে হবে, ওই সূক্ষ্মকোণটা আগে নিয়ে নেবে। এখানে যেমন সমকোণের সাথে কত যোগ বিয়োগ দিলাম সেটা কাজ করে দেয়, কিন্তু এখানে ওইটা কাজ করে না, সেজন্যই আগেই সূক্ষ্মকোণটা নিয়ে আসলাম, পাই/7। এখন এখানে কত হবে, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, যে কোনো সমকোণ হবে, ঠিক কিনা? জি স্যার। এখন 1 সমকোণ মানে পাই/2 না, 1 সমকোণ মানে পাই/2, 2 সমকোণ মানে শুধু পাই, 3 সমকোণ মানে 3π/2, 4 সমকোণ মানে 4π, 4 সমকোণ মানে 2π। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে কি লিখবো, খেয়াল করো, এখানে পাই/7 আছে, আর এখানে আসলে কি, এখানে যাই লিখি যোগ বিয়োগ আকারে সেটা তো এটার সমান হতে হবে। এখন এখানে জি স্যার। পাই/7 আছে, এখানে কি দিলে পরে 14 হবে লসাগু, অবশ্যই এখানে পাই/2 দিতে হবে। জি স্যার। 1 সমকোণ, হতে পারে আবার 2 সমকোণে। এখন দেখি এখানে, ধরো তো এই দুটো লসাগু করে, ধরো তোমাকে যদি বলি পাই/2 পাই/7, এটার লসাগু কত হয় বলো তো, 2 আর 7 এর লসাগু কত? 14 এই যে 14 হয়, তার মানে যে এখানে 14 বানানোর জন্য এখানে পাই/2 দিলাম, আর এখানে পাই/7 তো দিতেই হবে, কারণ এখানে সবগুলোতে পাই/7 বানাবো। 14 হওয়ার জন্য এখানে পাই/2 দিলাম। ক্লিয়ার? এখন এখানে 14 যদি লসাগু হয় বলো তো, এখানে কত হয়, 2 দ্বারা ভাগ করলে 7 হয়, আর এখানে হয় 2 দ্বারা ভাগ করলে 2 হয়, 7 পাই। মানে এখানে 7π হয় আর এখানে 2π হয়, ঠিক কিনা? এখন কথা হচ্ছে যে 7π আর 2π, আমি কিন্তু মাঝখানে কোনো চিহ্ন দিই না, এখানে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, এটা নির্ভর করে যে এইটার উপরে। আমার এখানে উপরে 5π হতে হবে, বলো তো এখানে, এখানে কত পাই হবে নি, এখানে 7 পাই। আর এখানে কয় পাই, 2 পাই। এই 2 7 আর 2 পাই। কি করলে 5 পাওয়া যায়, 7 আর 2, এখানে 7 হবে না, এখানে 2 মাইনাস। হবে না, সেই জন্য, মাইনাস সেই জন্য বিয়োগ এখানে মাইনাস চিহ্ন, বুঝছো? এখন দেখো তুমি এইটা যদি করো এইটাই ফেরত আসে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। ভাঙাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। না বুঝলে কথা বলতে হবে। এবার আসো, আরো একটা করলে আরো বুঝবো। এখন কথা হচ্ছে এখানে কিন্তু সাইন স্কোয়ার ছিল, আমি লিখেছি কি শুধু সাইন, তাহলে স্কোয়ার দিতে হবে না? তবে এখানে স্কোয়ারটা আমি এখানে সাইন স্কোয়ার দিব না, আমরা সাইন লিখে পুরোটা লিখে হোল স্কোয়ার দেবো। এখন হয়তো বলতে পারো স্যার এখানে তো হোল স্কোয়ার নাই, এখন আমার প্রশ্ন, আমি কি তোমাদের এটা শিখাই নাই, সাইন স্কোয়ার থিটা সমান সাইন থিটা হোল স্কোয়ার লেখা যায়, দুটার মান একই, বলি জি নাই? স্যার। জি স্যার। আমি এখানে কি করলাম, আমি এখানে কি করলাম, সাইন লিখে হোল স্কোয়ার দিলাম। এখন প্রশ্ন হচ্ছে হোল স্কোয়ার দিলাম কেন, আমি যদি এখানে 2 দিতাম, এখানে স্কোয়ার দিতাম, তাহলে তো হয়ে যেত, হতো না? কি? হতো কি না? স্যার। হ্যাঁ জি হতো, স্যার। কিন্তু দিলাম না, দিলাম না, হোল স্কোয়ার আকারে দিলাম। কেন দিলাম একটু পরে বলবো, এখনই বলবো না। এখন আমার এই যে এটা কোন পদ বানালাম, এটা তো এইটা, আর এইটা বানালাম হচ্ছে এই পদটা, এখন বানাবো হচ্ছে সাইন স্কোয়ার 8π/7। তাহলে এবার আবার এখানে সাইন লিখবো
এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, এন্ড কত হবে জানি না, π/7 তো এখানে হবে, সেটা লিখলাম। এখানে দেখো তো নিচে লসাগু কত, 7 হবে না? জি জি স্যার স্যার। এখানে কি নিচে 2 দিলে পরে কি 7 জীবনে পাওয়া যাবে? 14 হয়ে যাবে। তাহলে না এখানে স্যার। নিচে এখানে নিচে কিছু নাই, তাহলে এখানে শুধু পাই হবে। সেটা হতে পারে 2 পাই, হতে পারে 3 পাই, হতে পারে 4 পাই, এক কথায় নিচে 2 হবে না। এখন দেখি এখানে কত পাই, 1 পাই হবে, 2 পাই হবে না 3 পাই হবে, দেখি। এটা যদি লসাগু করি পাই আর এটা যদি লসাগু করি হবে কত, 7 হবে না এখানে? 7 পাই হবে। জি স্যার এখানে তাহলে কত হবে, 7 পাই, আর এখানে হবে হচ্ছে শুধু পাই। 7 আর পাই জি। কি করলে 8 পাওয়া যায়? প্লাস যোগ। সেজন্য মাঝখানে যোগ, আর এই স্কোয়ারের জন্য হোল স্কোয়ার। এখন হয়তো বলতে পারো স্যার হোল স্কোয়ার কেন দিলেন? বুঝলাম, আমরা হোল স্কোয়ার লিখতে পারি, আবার এন স্কোয়ার দিতে পারি, তাহলে এখানে না দিয়ে হোল স্কোয়ার কেন দিচ্ছি? কেন দিচ্ছি একটু পরে বলবো, এখনই বলবো না। এখন আসলে তারপরে এই যে আরেকটা পদ প্লাস সাইন স্কোয়ার 9π/, এটাকে এখন চেঞ্জ করব। তাহলে প্রথমে কি লিখবো, প্লাস দিয়ে সাইন লেখা, এখানে একটা হচ্ছে দেবো π/7 দেবো। এখন প্রশ্ন হচ্ছে এখানে কত দেবো, এখানে হওয়া লাগবে কত দেখো তো নিচে, 5/2 14 তাহলে এখানে π/2 দেই। এবার আসো এখানে লসাগু করলে হবে 7 পাই, এখানে হবে 2 পাই। 7 পাই হবে না, 14 লসাগু করলে পরে 7 পাই আর 2 পাই, 7 আর 2 কি করলে 9 হয়, প্লাস যোগ করলে। মানে এখানে প্লাস চিহ্ন, আর ওই যে সবার উপরে হোল স্কয়ার। আশা করি ভাঙাটা বুঝতেছো। জি স্যার। জি স্যার এখন এটা ভাঙতে পারবো না এইভাবে, এই টাইপের অঙ্ক। জি স্যার স্যার এখন আসো চতুর্ভাগের নিয়মে চলে যাই। এটা তো প্রথমে আছে, হ্যাঁ স্যার বলেন। স্যার পাই, শুধু যে পাইলে ওটার নিচে তো 7 তো স্যার লসাগু 7ই হয়। কি করলে, কি করলে 7ই হয়? স্যার পাই নিচে শুধু যে পাই দিছেন ওইখানে 7 দিলেও তো হয়। পাই নিচে পায়ের নিচে 7, আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা মনে করেছো। পায়ের নিচে 7 দিলে হয়, আসলে তো পায়ের নিচে 7 দিলে তো হয়। এখন পায়ের নিচে 7 দিলে এটা কি সমকোণ থাকে? না স্যার। আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য সবসময় প্রথমটা সমকোণ থাকা লাগবে, সেটা 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, যাই হোক। আমরা কি একটু আগে কি করলাম, এই যে 306 ডিগ্রি কি লিখলাম, cos লেখা প্রথমে লিখলাম 3 গুণন 90 ডিগ্রি। এটা এইটুক কি সমকোণ না সূক্ষ্মকোণ? সমকোণ। মানে এই ব্র্যাকেটের ভিতরে যে দুইটা পদ থাকবে, সেই দুইটা পদের প্রথম পদ সবসময় সমকোণ হবে। সেটা হতে পারে 1 সমকোণ, হতে পারে 2 সমকোণ, হতে পারে 3, 4, 5, 6, 7, যা খুশি সমকোণ। কিন্তু তুমি যদি π/7 দিয়ে বা π/7 দিয়ে, এটা কি সমকোণ থাকে? না স্যার। তাহলে যদিও এখানে π/7 দিলেও লসাগু 7ই হয়, কিন্তু আমরা এখানে π/7 দিব না। কেন দিব না? কারণ এখানে সমকোণ থাকা লাগবে। কথা ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, তারপরে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। প্রশ্ন করলে জিনিসটা ক্লিয়ার হয়। তোমার মনে যে কোনো প্রশ্ন উদয় হলে অবশ্যই প্রশ্ন করবা, কারণ প্রশ্ন যদি করে মনে, সে প্রশ্ন করে ফেলবা। এখন আমরা কি করবো, ওই যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি চতুর্ভাগ চিন্তা করে এখন কার মান কত হয় সেটা দেখবো। এখন তাহলে প্রথমটা তো সাইন স্কয়ার π/7 আছে, এটা তো ঠিকই থাকবে। এই প্লাস, এই দেখো এই প্লাসটা এই প্লাস দিয়ে দিলাম। এখন আসো এটা কোন চতুর্ভাগে পড়ছে বলো তো? দেখো সবসময় এই মানটা নির্ণয়ের জন্য দুটো প্রশ্ন করতে হবে, কোন চতুর্ভাগে পড়েছে এবং সেই চতুর্ভাগের জন্য এটা সাইনের মান পজিটিভ না নেগেটিভ সেই চিহ্নটা দিতে হবে। তারপর দেখতে হবে এটা জোড় সমকোণ না বিজোড় সমকোণ, তাহলে সেটা চেঞ্জ হবে কি হবে না। জাস্ট প্রথমে দেখতে হবে চিহ্ন কি, তারপর দেখতে হবে যে এটা চেঞ্জ হবে কিনা। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তাহলে এখন আসি আমরা, এই প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন এখানে দিলাম। এটা কোন চতুর্ভাগে পড়েছে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে। সাইনের মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পদের চিহ্ন কি আবার দেব? না স্যার এবার আসো এটা জোড় সমকোণ না বিজোড় সমকোণ? বিজোড় সমকোণ। বিজোড় সমকোণ সাইন কি সাইনই থাকবে? কস কস হবে
এবার আসো cos হয়ে যাবে, তাহলে cos হবে। cos কত লিখবো বলো তো? cos π/2 না π/7? π/7 5/7 সবসময় আমরা জানি যে বিয়োগ বা যোগ আকারে এখানে যেটা থাকবে সেটা লিখতে হয়। এর উপর হোল স্কয়ার আছে না, সেই হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তারপরে এটা তো দ্বিতীয় পদ গেল, এখন আবার এইটুক। এই যে এইটুকের জন্য এই যে প্রথমে চিহ্ন প্লাস ছিল সেই প্লাস চিহ্ন দিলাম। এখন এইটুক এটা কোন চতুর্ভাগে পড়েছে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় সাজিয়া জি স্যার। কোন চতুর্ভাগ এটা? দ্বিতীয় দ্বিতীয় 2 নম্বর। 2 নম্বর কেন বলো তো? স্যার 3 নম্বর দাঁড়া, ওকে বলতে দাও না। কেন এটা হলো 2 সমান না? হ্যাঁ, এটা 2 সমকোণ, তার সাথে প্লাস আছে না? আর 2 সমকোণ কোথা থেকে শুরু করবো? এখান থেকে না? এখান থেকে যাত্রা শুরু করবো না ঘুরবো? 2 সমকোণ ঘড়ি কাটার বিরুদ্ধে যাত্রা শুরু, তাহলে এখান থেকে এখানে 1 সমকোণ, এটা 2 সমকোণ। এবার তাসে কি শেষ নাকি আরো আছে কোণ? স্যার আরো আছে। তাহলে আরো যাইতে হবে এখানে কোনো একটা জায়গায়, তাহলে এখানে করলো না? জি স্যার, খেয়াল নাই। খেয়াল নাই কেন? যদি এখানে মাইনাস হতো তাহলে কি হতো? এই দেখো 2 সমকোণ, 1 সমকোণ 2 সমকোণ আসলাম, কিন্তু বেশি হয়ে গেছে, এখানে মাইনাস দিতে হতো, তাহলে আরো ব্যাকে যেতাম। ব্যাকে গেলে তো ওই 2 সমকোণের মধ্যেই থাকবো, কারণ এই যে এখানে যে জি প্লাস বা মাইনাস আকারে যেটা থাকে সেটা সূক্ষ্মকোণ, জাস্ট 1 সমকোণের বেশি নাই, কম। তাহলে এখন এটা তো 2 সমকোণের সাথে কিছু প্লাস, তাহলে 2 সমকোণের জন্য দ্বিতীয়ত চতুর্ভাগ। খেয়াল করো, তাহলে এটা এখন বলো তো, তাহলে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিয়েছি, এখন এটা কোন চতুর্ভাগে পড়েছে বললাম? তৃতীয় চতুর্ভাগে। আমি কয়টা প্রশ্ন করতেছি, প্রথমে এখানে চিহ্নটা দেখবো যে এই জিনিসটার চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, তারপর চেঞ্জ হবে কি হবে না। স্যার হ্যাঁ, স্যার এখানে যে 7 আছে ওটা দেখে মানে 4-এর কাছাকাছি গুণিতক হচ্ছে 4ই স্যার, এটা দেখে কি বোঝার উপায় নাই কোন চতুর্ভাগে পড়বে? কোনটা দেখে? স্যার এই যে লসাগু 7 যে আছে স্যার, ওইটা দেখে কি মানে এটা দেখবে বোঝার কেন? উপায় না নাই? না না, এখানে যোগ বিয়োগ আকারে, এখানে তো সবসময় সূক্ষ্মকোণই, এখানে সবসময় সূক্ষ্ম, এখানে তো 90-এর চেয়ে বেশি নাই, জি স্যার। এখানে সবসময় সূক্ষ্মকোণ। সহজ কথা, এটা 2 সমকোণ দ্বিতীয় চতুর্ভাগ, প্লাস আছে সামথিং, যদি সামথিং 1 ডিগ্রি হয় তাও তো তার পরের চতুর্ভাগে চলে যায়, সেই জন্য এটা স্যার। তৃতীয় চতুর্ভাগ। আর যদি মাইনাস হতো, মাইনাস হলে পরে ওই দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, মাইনাস হলে পরে ওই চতুর্ভাগে থেকে যায়, তারপরে চতুর্ভাগে যায় না, বা তার পূর্বের চতুর্ভাগে যায় না, কারণ মাইনাসটা তো অল্প পরিমাণ, মাইনাস বেশি পরিমাণ না। কারণ এখানে যোগ আকারে বা বিয়োগ আকারে এই যে দ্বিতীয় পদ, এখানে কি সাইন কস যায় না, এই ব্র্যাকেটের মধ্যে 2টা পদ থাকে, প্রথমে একটা পদ যেখানে সমকোণ থাকে, আর এখানে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্নের পরে যেটা থাকে সেটা সবসময় সূক্ষ্মকোণ থাকে। কি বুঝতে জি পেরেছো? স্যার, বুঝতে। জি স্যার। তাহলে এটা কোন চতুর্ভাগে পড়েছে? তৃতীয় নাম্বার তৃতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ তাহলে এখানে কি নেগেটিভ চিহ্ন দিতে হবে? তাহলে কি পর পর দুটো নেগেটিভ চিহ্ন হয়? না স্যার ব্র্যাকেট দিতে হবে। তাহলে একটা ব্র্যাকেট দিতে হবে, তাহলে ব্র্যাকেট কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, তাই ব্র্যাকেট দিলাম একটা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখি কি হয়। এবার আসো, এটা চেঞ্জ হবে কি হবে না? হবে না। তাহলে হবে সাইন π/7 তার উপরে হোল স্কয়ার। এবার চলে যাও এই প্লাস লাস্টের পদ। এখন এই কোনটা কোন চতুর্ভাগে পড়ছে দেখো তো, লাস্টের পদটা এটা। দ্বিতীয় তৃতীয়তে সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ এটা জোড় সমকোণ না বিজোড় সমকোণ? বিজোড় সমকোণ বিজোড় সমকোণ। তাহলে সাইন চেঞ্জ হবে কি হবে না? হবে কি চেঞ্জ হবে? cos হবে π/7 হোল স্কয়ার। এবার আসেন, এই যে আমি একটা কথা বলেছিলাম, আমি এখানে হোল স্কয়ার কেন দিলাম? আমি ইচ্ছা করলে তো এখানে সাইন এখানে স্কয়ার দিতে পারতাম, এখানে স্কয়ার না দিয়ে, তাই না? সাইন স্কয়ার এখানে দিতে জি পারতাম, স্যার এভাবে দিতে পারতাম কিনা বলো তো? এভাবে দিতে পারতাম, জি স্যার এভাবে দিতে পারতাম, সাইন স্কয়ার এখানে এভাবে দিতে পারতাম, কিন্তু দেই নাই কেন? আর যদি এখানে দিতাম তাহলে কি হতো এখন দেখি। এই দ্বিতীয় পদে আমি এখানে ধরছি কি আছে, এখানে কোনো সমস্যা হয় নাই, এখানে কোনো সমস্যা নেই, দেখ এখানে কেন দিলাম, এখানে কোনো সমস্যা নাই, এখানে দেওয়া যাচ্ছে।
এই যে এইখানে যে হোল স্কোয়ার দিলাম, দেখো তো এইটার মান কত আসছে, মাইনাস আসছে না? জি স্যার। জি স্যার। এই মাইনাসের উপর হোল স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে, এই মানটা এখন কি হয়ে যাবে পুরোটা? প্লাস। প্লাস। কিন্তু আমি যদি এই জায়গায় হোল স্কোয়ার না দিয়ে সাইন স্কোয়ার দিতাম তাহলে কি হতো দেখো একটু। যদি আমি এই জায়গায় হোল স্কোয়ার না দিয়ে এরকম ভাবে সাইন স্কোয়ার দিয়ে এরকম লিখতাম, স্যার ওই মাইনাসটা ঠিক ছিল। এরকম যদি লিখতাম তাহলে তার পরের লাইনে কিন্তু আমি এখানে ব্র্যাকেট আর দিতাম না, কি লিখতাম, মাইনাস দিয়ে আমি হোল স্কোয়ার এখানে দিতাম না, এখানে কিন্তু আমি দিতাম সাইন স্কোয়ার বাই বাই 7, ঠিক কিনা? এটা দিতাম না জি এখানে? স্যার। ফলস্বরূপ কি হতো, এখানে ব্র্যাকেট দিলাম, ফলস্বরূপ কি হলো দেখো, এখানে এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, কিন্তু আসলে তো মাইনাস হতো না, প্লাস হতো, তাহলে ভুল হয়ে গেল না? জি স্যার। যাতে জি করে স্যার। এটা না হয় সেজন্য আমরা এখানে এই কাজটা করেছি, বুঝতে পেরেছো? জি স্যার। আমরা এখানে এই কাজটা করেছি। স্যার মাইনাস হলে কি মানের পরিবর্তন হতে পারে? হ্যাঁ, মাইনাসের তো পরিবর্তন হতো, একটা মাঝখানে প্লাস চিহ্ন আসতেছে আর মাঝখানে মাইনাস চিহ্ন আসতেছে, পরিবর্তন হতো না? কি পরিবর্তন হতো না? জি স্যার। জি স্যার, কিন্তু স্যার পরে যদি স্কোয়ারটা দিয়ে দেওয়া হতো। আরে কথা, মাইনাসের উপরে তুমি স্কোয়ার দিছো, স্কোয়ার পাই বাই 7, এটা তো স্কোয়ার পাই বাই 7 দিলে তুমি কি করতা, এই ধরো এইটাকে তুমি তো আর এরকম করতে না, মাইনাস দিয়ে সাইন পাই বাই 7 হোল স্কোয়ার তুমি কেটে দিতা। আচ্ছা এখন সহজ কথায় আসি, দেখো তো তুমি এইটা আর এটি সমান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, এই দুটো কি এক জিনিস? এইটা আর এটা কি এক জিনিস? না স্যার। না স্যার। স্যার কারণ এটা হচ্ছে মাইনাস সাইন থিটার উপর হোল স্কোয়ার, আর এখানে কি মাইনাস আলাদা, সাইন থিটার উপর হোল স্কোয়ার, তার মানে এটা যদি আমি লিখতে চাই হোল স্কোয়ার দিয়ে তাহলে মাইনাস দিয়ে সাইন থিটা হোল স্কোয়ার এইভাবে হবে, সেক্ষেত্রে মাইনাসটা থেকেই যাবে না, আর এখানে তো মাইনাস থাকছে না, বুঝো নাই? জি স্যার। ফারজানা জি স্যার। বুঝো নাই? জি স্যার, বুঝছি এবার আমি। বুঝছো তাহলে না? তাহলে এখন আমরা আসি, কাজ করতেছিলাম, তাহলে এই যে পদটা এটা কি হয়েছিল, সাইন, সাইনে থাকলো সাইন পাই বাই 7 হোল স্কোয়ার। এখন জাস্ট এই পদ, দুই পদ, তিন পদ, চার পদ পেয়েছি, এখানে এক পদ, দুই পদ, তিন পদ, চার পদ ছিল, এখন তুমি স্কোয়ারটা উঠাই দাও, ব্র্যাকেটটা উঠাই দাও, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7 প্লাস এই যে এখানে মাইনাসের উপর হোল স্কোয়ার, তাহলে প্লাস হয়ে যাবে না এখানে, আর এই প্লাস গুণ করলে প্লাসই হবে, তাহলে হবে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7। বোঝা গেল এই পর্যন্ত? জি স্যার। এখন তুমি দেখো সাইন স্কোয়ার কয়টা আছে এখানে, সাইন স্কোয়ার পাই বাই 7 দুইটা, কস স্কোয়ার পাই বাই 7 দুইটা, তাহলে আমি এইটাকে লিখতে পারি 2 একসাথে কমন নিয়ে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7 লিখতে পারি না? জি স্যার। জি স্যার। স্যার। এবার দেখো তো এটা সাইন স্কোয়ার সামথিং কস স্কোয়ার সামথিং, ঠিক কিনা? জি স্যার। এটাকে বলতে পারি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর যার মান হচ্ছে আমরা জানি 1 জি স্যার। ইকুয়াল টু 2, 1 রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, বুঝতে পেরেছো? মনে রাখবা এইখানে থিটা বলতে কি বোঝায়, সূক্ষ্মকোণ স্থূলকোণ যে কোণ কেন না থাকে, যদি এরকম লিখি সাইন স্কোয়ার 500 ডিগ্রি সাপোজ যোগ কস স্কোয়ার 500 ডিগ্রি, তাও তার মান কত হবে?
1 অর্থাৎ সাইন ওয়ান সাইন স্কয়ার সামথিং প্লাস কস স্কয়ার সামথিং, সেই সামথিং যাকে নেবে তাদের মান সবসময় 1 হবে। তাহলে কি বুঝতে পেরেছো? স্যার এই জায়গায় কি সবসময় থিয়েটার মান স্যার দুই সাইডে একই কিছু আসবে একই থাকবে, হ্যাঁ একই নাকি? আসবে, একই আসবে। স্যার ক্লাসে যখন এই গুলো করি তখন প্রথম লাইনেই তো 180 ডিগ্রি মান বের করে তারপরে করছিলাম। আচ্ছা আদানটা হয়ে গেলে এটা বোঝা যাচ্ছে না। হ্যালো লুবাবা, বলো কি যেন বলছিলা? স্যার ক্লাসে যখন এই অঙ্ক করি তখন ওই প্রথম লাইনে পায়ের মান বসানোর পরে তারপর ক্যালকুলেশন করার পরে অঙ্ক করছিলাম। তুমি কি কেবল জয়েন করলা? না স্যার, আমার এখানে কি কেবল প্রথম জয়েন থেকেই করলা? ছিলাম। না স্যার, প্রথম থেকেই তো ছিলাম। তো পায়ের মান তো আমরা তো করছি, তো পায়ের মান তো বসাইছি, কিন্তু সব অঙ্কে তো পায়ের মান বসানো যাবে না, এটা বললাম না। পায়ের মান কখন বসাবো? যেখানে পায়ের মান ভগ্নাংশ বসানোর পরে ক্যালকুলেশন করে ভগ্নাংশ হয় না, সেখানে পায়ের মান বসাবো। যেমন এই অঙ্কে জি স্যার, স্যার দশমিক দিয়েই অঙ্কগুলো করছিলাম। না না না, দশমিক দিয়ে করবো না। ও জি স্যার। এটা জটিল হয়ে যায় তো, দশমিক দিয়ে অঙ্ক করে জটিল হয়ে যায় না। জি স্যার, দুই ঘর নিয়ে নিয়ে তারপরে করছিলাম অঙ্ক। পায়ের মান কি 3.1416 বসাইছে না 180 ডিগ্রি বসাইছে? স্যার 180 ডিগ্রি করাইছে। স্যার দশমিক দিয়ে করাইছে? জি স্যার। আচ্ছা একটা অঙ্ক আমাকে পাঠাই দিও তো, আমি দেখবো না। দশমিক জি দিয়ে স্যার। করার দরকার নাই, পায়ের মান এইভাবে রাখবা, যেটা ভগ্নাংশ হয়, যেটা ভগ্নাংশ হয় না সেটা পায়ের মান ভাঙবা, যেটা ভগ্নাংশ হয় সেটা পায়ের মান ভাঙনা, এই ভাগ করবা। এখন এই পায়ে পায়ে রেখে করা বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। আলহামদুলিল্লাহ। এখন আসেন, তাহলে 8 নম্বরের অঙ্কটা প্রমাণ করো যে বলছে এইটা। এখন ক থেকে নাম্বার পর্যন্ত, এখন সবগুলো অঙ্ক আমরা পারবো না বলতে করতে, পারবো কিনা? জি স্যার। আচ্ছা এবার আসল, এবার দরকার হচ্ছে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বরটা করবো আমরা। 6 নম্বরে কি বলেছে? tan থিটার মান দিয়ে দিয়েছে 3/4। 6 নম্বর 8-এর চ দিয়ে দিয়েছে tan থিটা 3/4, এবং আরেকটা শর্ত দিয়েছে কি, sin থিটা ঋণাত্মক। sin থিটা ঋণাত্মক বলেছে। আর কি বলেছে? এটা হলে পরে বলছে দেখাও যে, অর্থাৎ এটা দেখাতে বলছে sin থিটা প্লাস cos থিটা ডিভাইড বাই sec থিটা প্লাস tan থিটা, এটা তো 14/5। তারপর এটাতে দেখাতে বলছে, খেয়াল করে দেখো, বাম পাশে কয়টা পদ আছে? 4টা, উপরে 2টা নিচে 2টা। এই সাইন কস সেক ট্যান, এই 4টে পদের মান যদি আমার জানা থাকতো, বলতো এখানে বসায় দিলে কি যোগ বিয়োগ করে এই 14/5 চলে আসতো না? জি স্যার। এখন আমার উদ্দেশ্য এই 4টে পদের মান জানা, তার ভিতরে ট্যান এর মান দিয়েই দিচ্ছে, এবং একটা শর্ত বলছে সাইন থিটা ঋণাত্মক, তাহলে বোঝা যাচ্ছে ট্যান থেকে সাইন থিটা আনতে হবে। তো ট্যান থেকে সাইন থিটা আনবো কেমনে? এক ঘাত থেকে তো আনা যাবে না, স্কয়ার থেকে আনতে হবে। কেমন করে আনবো? ট্যান স্কয়ার করলে কিন্তু হবে না সেক স্কয়ার, সেক স্কয়ার হলে কস হবে না, তাহলে ওর দিকে না যা কট নিয়ে আসি, কারণ কটে আনলে পরে কোসেক স্কয়ার হবে না, কোসেক স্কয়ার থেকে সাইন স্কয়ারের মান চলে আসবে না, ঠিক কিনা? তাহলে আমরা যখন সাইন স্কয়ারের মান পেয়ে যাবো না, তখন সাইনের মান 2টা পাবো না, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, আমি ঋণাত্মক মানটা বের করবো। তাহলে বুঝো কথা, তাহলে সাইন পেলাম, ট্যান পেলাম। আচ্ছা বলতো ট্যানের মান কি, ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। আর সাইনের মান কি? ঋণাত্মক। কসের মান কি হবে বলতো, ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। কারণ
যদি আমরা জানি ট্যান হচ্ছে সাইন আর কসের অনুপাত হচ্ছে ট্যান, সাইন আর কসের অনুপাত হচ্ছে ট্যান, সেই ট্যান যদি ধনাত্মক হতে হয় তাহলে অবশ্যই সাইন এবং কস দুটোই ঋণাত্মক হতে হবে, না দুটোই ধনাত্মক হতে হবে, তাই তো? কারণ আমরা জানি এটা দুটো ধনাত্মকের ভাগফল ধনাত্মক হবে, অথবা দুটো ঋণাত্মকের ভাগফল ঋণাত্মক হবে। যেহেতু ট্যান যেটা ধনাত্মক, তাহলে সাইন এবং কস দুটোই হয় ঋণাত্মক হবে, না ধনাত্মক হবে। কিন্তু সাইন থিটা তো ঋণাত্মক বলে দিছে, তাহলে ঠেলায় পরে কস থিটার মান কি হবে? ঋণাত্মক হবে। তাহলে কসের মান যখন ঋণাত্মক বের করবো, আচ্ছা বলো তো, সাইন পেলাম, কস পেলাম, ট্যান দেওয়া আছে, সেক কি পাবো না? এই যে কস জি স্যার। কসকে উল্টা দিলে সেক পাবো না? জি কস স্যার। কে উল্টাইলো। এখন সাইন কোথা থেকে পাইছি বুঝছো তো? এই যে ট্যান আছে, ট্যানকে আমরা প্রথমে স্কোয়ার করব, কট, ট্যানকে স্কোয়ার করব, কট স্কোয়ার হবে, ট্যান স্কোয়ার হবে, তারপরে উল্টায় দেবো, কট স্কোয়ার হয়ে যাবে। কট স্কোয়ার কে ভাঙলে পরে পাবো কোস স্কোয়ার মাইনাস 1, তাই না? তারপরে ওখান থেকে কোস স্কোয়ার মান পাবো, কোস স্কোয়ার উল্টা করলে পরে সাইন স্কোয়ার পাবো, সাইন স্কোয়ার থেকে আমরা সাইনের মান ধনাত্মক ঋণাত্মক গ্রহণ করব, তারপরে কসের মান আমরা বের করবো, আমরা জানি কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, ওইখান থেকে বের করব। এখন আমি সেটা দেখাই দিই, একটু দেখো তোমরা কিভাবে কাজ করতে হবে। চ বলতে 6 নম্বর, এখানে এই যে দেখো অঙ্কটা, অবশ্যই এখানে অন্য সিস্টেমে করা হয়েছে, আমি তো মুখে মুখে বললাম, এখানে ডাইরেক্ট সাইনই আনা হয়েছে। দেখো ট্যান সমান এত, এই যে সাইন বাই কসে নিয়ে আসছি, তারপরে আড়াআড়ি গুণ করছি, তারপরে উল্টা বর্গ করেছি। কিসের জন্য? কারণ সাইন, সবগুলো সাইন দরকার, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, সবগুলো সাইন দরকার, সেজন্য এই কস কে সাইন বানাতে পারতেছে না, সেজন্য বর্গ করেছি, এই লাইনে বর্গ করেছি। কি বোঝাচ্ছে? এই লাইন থেকে এই লাইন বুঝছো? জি স্যার। জি স্যার। তারপরে আড়াআড়ি গুণ করেছি, এটা বুঝছো? তারপরে কেন বর্গ করছি? কারণ সাইন বানাবো, যেহেতু সাইন থিটা ঋণাত্মকের কথা বলছে, সাইন বানাবো, কস থেকে তো সাইন আসবে না, কারণ কস তো ঠেটা এক ঘাত, কস থেকে সাইন বানাতে হলে দ্বিঘাত লাগবে, সেজন্য বর্গ করেছি। এটা বর্গ করলে 16 সাইন স্কোয়ার, এটা 9 কস স্কোয়ার, তারপরে 16 সাইন স্কোয়ার ঠিক থাকলো, এই 9 ঠিক থাকলো, এই কস স্কোয়ারকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখলাম, তারপরে এই ব্র্যাকেটটা তুলে দিলাম, গুণ করে দিলাম, সব বাম পাশে নিয়ে আসলাম, সংখ্যাটা ডান পাশে নিলাম। যে পঁচিশ সাইন স্কোয়ার এত, সাইন স্কোয়ারের মান এত আসলো, সুতরাং সাইন থিটার মান প্লাস মান এত, দেওয়া আছে সাইন থিটার ঋণাত্মক, সুতরাং সাইন থিটার মান মাইনাস 3/5। এটা তো ক্লিয়ার। এখন আমার দরকার হচ্ছে কসের মান। আবার ট্যান থিটার মান হচ্ছে, এই দেখো কস ওখান থেকে আনি নেই, ট্যান থিটার মান সাইন বাই কস, এখান থেকে কস সমান তাহলে লিখছি আমরা আড়াআড়ি গুণ করে, কস সমান কি হবে? সাইন থিটা বাই ট্যান থিটা, দেখা যায় না? এখান থেকে গুণ, কস থিটা এখানে গেল, আর ট্যান আসলো এই কসের জায়গায়, দেখা যায় তো? জি স্যার। সাইনের মান আর ট্যানের মান বসাই দিলাম, অঙ্ক শেষ হয়ে গেল, কসের মান এটা চলে আসলো। সুতরাং সেকের মান কি হবে? উল্টা, মাইনাস তো থাকবেই, 5/4। বাস, এখন লেফট হ্যান্ড সাইডে এখানে মান বসাই দিছি, অঙ্ক হয়ে গেছে। কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখন তুমি 9 নম্বর অঙ্কটার দিকে তাকাও তো শোনা। 9 নম্বর বলছে মান নির্ণয় করো। কি নির্ণয় করো? মান নির্ণয় করো। আচ্ছা, মান নির্ণয় করার যে রাশিগুলো 9 এর ক, খ, গ, ঘ, ম, রাশিগুলোর দিকে চাও তো, একটু তাকাও তো, একটু চেয়ে দেখো রাশিগুলো। দেখো তো এগুলো সব 8 নম্বর অঙ্কের বাম পক্ষের মতো না রাশিগুলো? জি স্যার। স্যার। জি স্যার। 9 নম্বরে ছিল প্রমাণ করো, সেদিন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করেছি। আর 8 নম্বর বলছে মান নির্ণয়, সরি 8 নম্বর প্রমাণ করো বলছে, সেদিন লেফট হ্যান্ড সাইড দিয়ে করেছি। আর 9 নম্বর বলছে মান নির্ণয় করো, তার মানে ওই একটা সাইড দিয়ে কাজ করবো, কিন্তু আসল কাহিনী কিন্তু একই। কি করবো বলতো? আমরা পায়ে ভেঙে করব। কোনটা পায়ে ভেঙে করব? যদি ভগ্নাংশ না হয়, 180 বসিয়ে যদি নিচে দিতে থাকে, অর্থাৎ নিচে যেটা থাকে পায়ের নিচে, সেইটা দ্বারা যদি পাই বিভাজ্য হয়, অর্থাৎ 180 বিভাজ্য হয়, তাহলে ভাঙবো, না হলে ভাঙবো। এখন তাহলে বলো তো তোমরা আমাকে দেখে দেখে, 9 কোনটা, 9 কোনটা, ক, খ, গ, ঘ, ম, কোনটা পাই রেখেই করতে হবে? একটু সবাই বলো। স্যার ঘ নম্বরটা। পাই ক রেখেই করতে নম্বরটা। হবে। কয় নম্বরটা? ঘ। স্যার ঘ। আচ্ছা, আর উম নাম্বার? জি স্যার উম নম্বরটাও। উম নাম্বারটাও 18 দিয়ে ভাঙলেও 8 দিয়ে তো ভাঙে না। তাহলে এবার আপনারা যেটা করবেন, এটা তো আর পারার কথা, না পারলে একটু শীটের সাহায্য নেবেন, তারপর যদি না পারেন আমি তো আছি, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক থাকবে 8 এবং 9 পুরোটা হোমওয়ার্ক করবেন, 8 এবং 9 পুরোটা হোমওয়ার্ক করবেন, ক্লিয়ার? আর আপনারা পড়তে দয়া করে পারলে পারে 2-4 মিনিট আগে ঢুকবেন, আমরা তাদের 7:30 থেকে পড়া শুরু করতে পারি। কথা ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। এইটা করেন, আর এরপরে আমরা ইনশাল্লাহ সামনের দিন চ্যাপ্টার শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে বলতে কি, আমি বোঝাই দেবো না চ্যাপ্টার কেমনে শেষ হয়, সামনের দিন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। শেষ না হলেও আর একদিন লাগবে, 2 দিনের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তারপরে আমরা এমসিকিউ করবো, সৃজনশীল করবো, চ্যাপ্টারটা খতম করবো একবারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক করে স্যার পাঠিয়ে দেবেন, আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক করে সবাই পাঠিয়ে দেবেন। জি স্যার। আচ্ছা।